শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আগের পর্বে রত্নপুরের পথে জয়ন্ত ও মানিকের চারদিকে যে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল তা যেন কেবলই একটি ইঙ্গিত। অজানার ডাক এবার আরও তীব্র এবং আরও ভয়ানক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের রত্নপুরের যাত্রীর দ্বিতীয় পর্ব। গল্প পাঠে এবং জয়ন্তের ভূমিকায় আমি সৌপ্তিক, হরিহর এবং মানিকের চরিত্রে আলাপন, অন্যান্য চরিত্রে সৌপ্তিক এবং আলাপন। প্রাচীন মিশরের ইতিহাস খুঁজতে গেলে সুদূর অতীতের গর্ভে গিয়ে বিস্মৃতির মধ্যে হারিয়ে যেতে হয়। মিশরের প্রাচীন সভ্যতার শৈশব ছিল যে কোন আদিম যুগে, ঐতিহাসিকেরা এখনও তার সঠিক হিসাব দিতে পারেন না। প্রায় ৬,০০০ বছরের ওপারে দৃষ্টিপাত করলেও দেখা যায় বিদ্যায়, জ্ঞানে ও সভ্যতায় তখনও মিশরের গৌরবের সীমা নেই। যদিও আজ সেই মিশরের নামমাত্রই অবশিষ্ট আছে, কিন্তু তার বাসিন্দারা আধুনিক পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে। এমনকি তাদের ২-৪ জন বংশধরদের পর্যন্ত রেখে যায়নি ইহলোকে, কিন্তু তারা পৃথিবীতে রেখে গেছে নিজেদের হাতের বিভিন্ন বিচিত্র চিহ্ন। এই গর্বিত বৈজ্ঞানিক যুগের মানুষরাও সেসব দর্শন করে বিস্মিত না হয়ে পারে না। এই যুগেও বেঁচে আছে তাদের স্থাপত্য, তাদের ভাস্কর্য, এমনকি তাদের চিত্রকলাও। এই সবের ভিতর থেকেই পাওয়া যায় প্রাচীন মিশরের সভ্যতার, সমাজের, ধর্মের ও দৈনন্দিন জীবনযাত্রার যা কিছু তথ্য। তাদের সাহিত্যও বেঁচে আছে, বেঁচে আছে তাদের নশ্বর দেহগুলো। নশ্বর দেহ বেঁচে আছে কথাটা শুনতে কেমন যেন একটু অদ্ভুত লাগে, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে প্রাচীন মিশরের বাসিন্দারা মানুষের মৃতদেহগুলোকে কোনো এক রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে এমনভাবে অটুট অবস্থায় রক্ষা করত যে হাজার হাজার বছর পরেও আজও সেইগুলো সম্পূর্ণ অবিকৃত হয়েই আছে। একালের প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন মিশরের নানা সমাধি গৃহ ও প্রাসাদের মধ্যে প্রবেশ করে সেকালের অসংখ্য রাজা মহারাজা, আমির ওমরা থেকে আরম্ভ করে বহু সাধারণ গৃহস্থেরও সুরক্ষিত দেহ পুনরাবিষ্কার করেছেন এবং তখনকার অনেক অজানা কথা জানতে পেরেছেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরে আত্মা আবার সমাধি গৃহে এসে মৃতদেহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ কবর দেওয়া মরা আবার জ্যান্ত হয়ে ওঠে। জ্যান্ত হলেই মানুষের খিদে পায়, অতএব সমাধির ভিতরে রেখে দেওয়া হতো নানান রকম খাবার। জীবিত মানুষ চায় সঙ্গী, অতএব বড় বড় রাজা মহারাজা ও আমির ওমরাদের সঙ্গে কবরস্থ করা হতো তাঁদের দাস দাসীদেরও। এমনকি সেই সব সজীব মৃতদেহ পৃথিবীতে বাস করবার সময় যেসব পোশাক পরিচ্ছদ, বহুমূল্য অলঙ্কার ও আসবাবপত্র ব্যবহার করতেন, সেগুলিকেও মমির অর্থাৎ সুরক্ষিত শবের সঙ্গে সমাধিস্থ করা হতো। তার উপরে অনেক সমাধির ভিতরে রক্ষা করা হতো কল্পনায় গড়া দাস দাসীর মূর্তি। তাদের বুকের উপরে লিখে দেওয়া হতো একরকম মন্ত্র এবং বিশ্বাস করা হতো যে সেই মন্ত্রের প্রভাবে সেই মূর্তিগুলো নাকি জীবন্ত হয়ে সমাধিস্থ গৃহকর্তার আদেশ পালন করবে এবং তার সঙ্গে কথাবার্তাও বলবে। প্রাচীন মিশরের এইসব বিশ্বাসকে আজ তোমরা অন্ধবিশ্বাস বলে মনে করতেও পারো, কিন্তু
অন্ধবিশ্বাসী হোক আর যাই হোক, ওর জন্যে বর্তমান সভ্যতা বিশেষ রূপে উপকৃত হয়েছে। কারণ ওই সমাধিগৃহগুলোর মধ্যে পাওয়া যায় মিশরের অতীতকালের সমস্ত জ্ঞাতব্য তথ্য। মিশরের বড়, মাঝারি ও ছোট অনেক পিরামিড পাওয়া যায়। এর প্রত্যেকটি হচ্ছে একজন নরপতির সমাধি। তাছাড়া মিশরের আরও নানা স্থানে নানা পদ্ধতিতে অসংখ্য মৃতদেহকে সমাধি দেওয়া হয়েছে। এখানে সবিস্তারে সমস্ত বলবার জায়গাও নেই, দরকারও নেই। এখন কায়রো হচ্ছে মিশরের রাজধানী, কিন্তু প্রাচীন মিশরের তুলনায় তাকে শিশু বললেও অত্যুক্তি করা হয় না, কারণ তার প্রথম প্রতিষ্ঠা হয় 10ম শতাব্দীর শেষভাগে মুসলমান রাজত্বের সময়। বলা বাহুল্য, এখন যারা কায়রোর পথে পথে ভ্রমণ করে তাদের মধ্যে একজনও মিশরের আদিম বাসিন্দাদের বংশধর নন। ইউরোপীয় প্রভাব আসবার আগে কায়রোর মধ্যে ছিল প্রাচ্য মধ্যযুগের স্বরূপ। ক্রমে ক্রমে তাও প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জায়গায় জায়গায় কায়রোকে দেখলে সন্দেহ হয় সে বুঝি কোনো ইউরোপীয় নগরী। কিন্তু কায়রোতে চোখে পড়বে ইংরেজ, জার্মান, ফরাসি, ইতালীয়, রুশ ও আমেরিকান প্রভৃতির সঙ্গে চৈনিক, জাপানি, পার্সি, তুর্কি ও ভারতবাসী এবং আরব থেকে শুরু করে আফ্রিকার সমস্ত জাতিকে। কায়রো যেন বিশ্ব মানবের সম্মিলন ক্ষেত্র। বিশেষ করে সেখানে যেন এসে একসঙ্গে মিলেছে প্রাচ্য ও পাশ্চাত্য। কায়রোয় দেখবার জিনিস আছে অনেক। তার বিশাল মসজিদগুলির সৌন্দর্য পৃথিবী বিখ্যাত। তাছাড়া এখানকার অনেক গির্জা, আরবীয় জাদুঘর, সুলতানিয়া পুস্তকালয় এবং কালিফদের সমাধিগৃহ প্রভৃতি দেখবার জন্য অনেক যাত্রীর আগমন হয়। এদের ভালো করে দেখবার বা এদের কথা ভালো করে বলবার সময় আমাদের নেই, সুতরাং আবার আমরা গল্পে ফিরে যাব। প্রসিদ্ধ এসপেকিয়া উদ্যানের চারিধারে আছে বিদেশি লোকেদের বসবাস এবং একেবারে আধুনিক কায়দায় সাজানো গুছানো বড় বড় সব হোটেল। এরই মধ্যে বিশেষ এক হোটেলে এসে উঠেছে আমাদের মানিক ও হরিহর। হোটেলের একটি ঘরে বসে তারা জয়ন্তের জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু দেখতে দেখতে সেদিন গেল, তার পরদিনও কেটে গেল, তবু জয়ন্তর দেখা মিলল না। তৃতীয় দিনে মানিক রীতিমতো অস্থির হয়ে উঠল। চিন্তিতভাবে বলল, হরিহরবাবু, জয়ন্ত কখনো কথার খেলাপ করে না। কালই তার এসে পড়ার কথা, কিন্তু এখনো তার দেখা নেই। বা ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না আমার। হরিহর এই সুদূর বিদেশে আসা নিয়ে প্রচণ্ড মন মরা হয়েছিল। মানিকের কথা শুনে আরও বেশি দমে গিয়ে বলল, হে ভগবান, এখন আমার বড় ভয় করছে। এখন আমার দেশে ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে। আপনার ওই ভয় আর ইচ্ছেকে দমন করে রাখুন। জয়ন্তকে আমি না পেলে দেশে ফেরার নাম পর্যন্ত করব না। হরিহর ক্ষীণ স্বরে বলল, বিপদে পড়লেও? মানিক দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, বিপদে পড়লেও। জয়ন্তর জন্য আমাদের যে কোনো বিপদকেও বরণ করতে হবে। হরিহরের মুখ দিয়ে আর কোনো কথা বের হল না। সে ইজি চেয়ারে হেলে পড়ে 2 চোখ বন্ধ করে মনে মনে কাঁদতে লাগল। সে হচ্ছে একজন সাদা সিধে গৃহকোণ প্রিয় একান্ত ভালো মানুষ। বিপদকে বরণ, অ্যাডভেঞ্চার, দাঙ্গা হাঙ্গামা প্রভৃতি রোমাঞ্চকর ব্যাপারের কোনো ধার সে ধারত না। কাজেই মানিকের কথা শুনে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কিন্তু পরদিনই পাওয়া গেল জয়ন্তের দেখা। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, চিবুকেও একটা কাটা দাগ। মানিক উৎকণ্ঠা ভরা স্বরে বলল, এ কি জয়, পথে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? জয়ন্ত ধপাস করে একখানা চেয়ারের উপরে বসে পড়ে বলল, উফ, আগে এক পেয়ালা খুব গরম চা, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। মানিক তখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে চা আনবার হুকুম দিয়ে আবার ফিরে এলো। জয়ন্ত বলল,
হ্যাঁ মানিক, একটা দুর্ঘটনাই ঘটেছে। আর এই দুর্ঘটনা কে ঘটিয়েছে জানো? কে? তাহলে গোড়া থেকেই শোনো। তোমাদের সাথে সুয়েজে তো নামলুম, কিন্তু স্থির করলুম একটা দিন সেখানকার কোনো একটা হোটেলে কাটিয়ে তারপর ধরব ট্রেন। একখানা ট্যাক্সি ভাড়া করে ড্রাইভারকে বললুম সোজা কোনো ভালো হোটেলে নিয়ে চলো। গাড়ি ছুটল। এপথ সেপথ দিয়ে অগ্রসর হয়ে আমরা এমন এক নিরালা জায়গায় এসে পড়লুম যেখানে পথের ধারে ছিল ছোট একটি মাঠ, আর মাঠের পাশে ছিল একখানা মাত্র বাড়ি, আর কোথাও কোনো জনপ্রাণীর দেখা নেই। গাড়িখানা সেইখানে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম ব্যাপার কি? ড্রাইভার বলল গাড়ির কল কোথাও বিগড়ে গিয়েছে, একবার পরীক্ষা করে দেখতে হবে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার পিছন দিকে এলো। বড় মুহূর্তে আমার মাথার উপরে অনুভব করলুম প্রচণ্ড এক আঘাত, এবং সঙ্গে সঙ্গে সমস্ত চেতনা হারিয়ে ফেললাম। জ্ঞান হবার পর দেখলাম একটা ঘরের কার্পেট মোড়া মেঝের উপরে আমি শুয়ে আছি, আর আমাকে ঘিরে বসে আছে 4 জন লোক। তাদের মধ্যে একজনকে দেখেই চিনলুম। সে হচ্ছে ফুয়াদ পাশা। সে বলল, এই তো বাছার জ্ঞান হয়েছে দেখছি। কে তুই? জনৈক মানুষ। সেটা না বললেও চলবে, কিন্তু তোর আসল পরিচয় কি? তুই ছদ্মবেশ পড়েছিস কেন? ছদ্মবেশ? আর ন্যাকামো করতে হবে না। তোর সমস্ত জিনিসপত্র, কাগজপত্র আর জামা কাপড় আমরা উল্টে পাল্টে দেখেছি। বেশ বুঝেছি যে তুই মুসলমান নোস, তুই হিন্দু। তোর এই ছদ্মবেশ ধারণের কারণ কি? আমার শখ। আমি বরাবর বাস করে আসছি পেশোয়ারে। পাঠানের পোশাক পরতে আমি ভালোবাসি। বেশ, তোর কথা না হয় সত্যি বলি ধরলাম, কিন্তু জাহাজে তুই আমার কেবিনে উঁকি মারবার জন্য দেওয়ালে ছেঁদা করেছিলি কেন? ছেঁদা? ছেঁদা কি? ফের না কেন? বলেই ফুয়াদ আমার মুখের উপরে তার হাতের বেতের ছড়ি দিয়ে সজোরে এক আঘাত করল। তারপর আবার বলল, যদি প্রাণে বাঁচতে চাস সত্যি কথা বল, কে তুই? আমার কামরায় উঁকি মারবার জন্যে এত আগ্রহ কেন তোর? আমি ছেঁদার কথা কিছু জানি না, তোমার কামরায় উঁকিও মারিনি। ভীষণ ক্রোধে ফুয়াদের মুখের ভাব হয়ে উঠল ভয়াবহ। তখন তাকে দেখাচ্ছিল সাক্ষাৎ শয়তানের মতো। তার তখনকার চেহারা দেখলেই আমাদের হরিহরবাবু বোধ হয় তখনই মূর্ছিত হয়ে পড়তেন। রাগে ফুলতে ফুলতে ফুয়াদ চিৎকার করে বলল, এখনো যদি চালাকি করিস তাহলে তোকে গলা টিপে কুকুরের মতো মেরে ফেলব। বল, আমার সুটকেস কোথায় আছে? আমি শান্তভাবেই বললাম, তোমার সুটকেস? হ্যাঁ, আমার সুটকেস। আমার কেবিন থেকে তুই যা চুরি করেছিস। তোমার সুটকেস আমি যদি চুরি করতাম তাহলে সেটা তো আমার সঙ্গেই থাকতো। দাঁতে দাঁত ঘষে ফুয়াদ বলল, না, সুটকেসটা তোর সঙ্গে নেই। নিশ্চয়ই তুই সেটা সরিয়ে ফেলেছিস। নিশ্চয়ই তোর কোনো সহকারী আছে। মানিক, তুমি আমার গায়ের জোর জানো। ফুয়াদকে দেখলেই বিপুল ক্ষমতাশালী বলে মনে হয়, কিন্তু বাইরে থেকে দেখে আমার শক্তির কথা কেউ ধারণায় আনতে পারে না। সাধারণত আমার শক্তি মাংসপেশির মধ্যে ঘুমন্ত থাকে। ফুয়াদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণ আমার সেই ঘুমন্ত শক্তিকে জাগাবার সুযোগ খুঁজছিলাম, কারণ সৌভাগ্যক্রমে শত্রুরা আমার হাত পা বাঁধবার চেষ্টা করেনি। নিজেদের সংখ্যা বেশি হওয়ার জন্য তারা হয়তো ভেবেছিল একলা আমি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারব না। তাদের এই ভ্রম সংশোধন করবার জন্য হঠাৎ আমি আমার মুষ্টি যুদ্ধে অভ্যস্ত হাত বিদ্যুৎ গতিতে চালিয়ে ফুয়াদের চিবুকের উপরে সজোরে মারলুম এক ঘুষি, আর সেই সঙ্গে সঙ্গে 2 দিকে 2 পা ছড়িয়ে ছুঁড়লাম 2 লাথি।
তারপরেই তড়াক করে এক লাফে উঠে দাঁড়িয়ে দেখি ফুয়াদ আর তার দুই সঙ্গী ঘরের মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে এবং বাকি লোকটা বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেছে। তার হতভম্ব ভাবটা কাটবার আগেই আমার এক লাথিতে সে মাটির উপরে আছড়ে পড়ল। পর মুহূর্তেই আমি ঘরের বাইরে ছুটে গেলাম এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিলাম। রাস্তায় গিয়ে পড়তে দেরি হলো না। সেখানে গিয়ে দেখি চালকহীন ট্যাক্সিখানা তখনও সেইখানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে গাড়ির উপরে উঠে গাড়িকে চালিয়ে দিলাম ঘন্টায় 25 মাইল বেগে। কোনো রকমে খুঁজে বার করলাম একটা হোটেল। তখন আমার মাথা ও মুখ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। হোটেলের ম্যানেজার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম যে গুন্ডাদের হাতে পড়ে আমার এই দুরাবস্থা হয়েছে। তবে হোটেলের কর্তা লোক ভালো, সে তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে আমার ক্ষতস্থান পরীক্ষা করালো। তারপর একটা দিন বাধ্য হয়ে আমাকে সেই হোটেলেই থাকতে হলো। বুঝলে মানিক, এই হচ্ছে আমার দুর্ঘটনার সামারি। হরিহর সমস্ত কথা শুনে চোখ পাকিয়ে বলল, ওরে বাপরে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। জয়ন্ত হেসে বলল, এই তো সবে কলির সন্ধে হরিহর বাবু, এই তো সবে ভয়ানক ব্যাপারের আরম্ভ। হরিহরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। সচকিত কণ্ঠে সে বলল, এটা সবে আরম্ভ? তাহলে এর পরেও এমন সব ঘটনা ঘটবার সম্ভাবনা আছে নাকি? আছে বই কি, রক্তের ঢেউ বইতে পারে, আমাদের কারোর কারোর মুন্ডু উড়ে যেতে পারে। এমন কি? হরিহর বাধা দিয়ে বলে উঠল, আর আমি শুনতে চাই না মশাই, আমি এইখান থেকে আবার কলকাতা চলে যেতে চাই। কিন্তু এখন আমরা পালালেও শত্রুরা আর আমাদের পিছু ছাড়বে না। কেন কেন ছাড়বে না? কেন না ছাড়ার কারণটা কি শুনি? কারণ মিশরের ইতিহাসখানা আমাদের কাছেই আছে। ছুঁড়ে ফেলে দিন মিশরের ইতিহাস। মিশরের ইতিহাস মিশরেই পড়ে থাকুক। মরে ভূত হয়ে আমি আর কুবের ভান্ডারে ঢুকতে চাই না। চলুন আমরা লম্বা হই, চলুন চলুন চলুন। জয়ন্ত উঠে দাঁড়িয়ে হরিহরের কাছে গিয়ে তার পিঠ চাপড়ে বলল, কোনো ভয় নেই আপনার, বুঝলেন? কোনো ভয় নেই। আপনার পায়ে যাতে কাঁটাটি না ফোটে আমি প্রাণপণে সেই চেষ্টাই করব। উত্তরে হরিহর কিছু বলল না বটে, কিন্তু তার মুখ দেখে মনে হলো না যে সে কিছুমাত্র আশ্বস্ত হয়েছে। মানিক জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি শুয়ে যে থাকতে ফুয়াদের এই ব্যাপারটার আর কোনো খোঁজ নাওনি? হ্যাঁ, নিয়েছিলাম বই কি। পুলিশকে আমি সব কথা খুলে বলেছিলাম। পুলিশ আমাকে সঙ্গে করে আবার ঘটনাস্থলে নিয়ে হাজির হয়। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে আমরা ফুয়াদ বা তার সঙ্গীদের কোনো সন্ধানই পাইনি। শুনলাম সে বাড়িখানা নাকি অনেক দিন ধরেই খালি পড়ে আছে। ফুয়াদকে পেলুম না বটে, তবে আমার মুখে ফুয়াদের চেহারার বর্ণনা শুনে পুলিশ বলল, কায়রোতে এক পলাতক নামজাদা খুনি ডাকাতের সঙ্গে তার চেহারার বর্ণনা নাকি হুবহু মিলে যাচ্ছে। সেই রাত্রি আকাশে ছিল চাঁদ, আর ছিল অসাধারণ জ্যোৎস্না, আর ছিল তারাদের উজ্জ্বল ইঙ্গিত। শহর কোলাহল ত্যাগ করে ঝিমিয়ে পড়েছে আর গাইছে ঝিমঝিম ঝিমঝিম। মাঝে মাঝে বাতাসের সাড়া পাওয়া যাচ্ছে, সে যেন বহন করে আনছে অদূরবর্তী মরুভূমির দীর্ঘশ্বাস। হরিহরের ঘুম আসছিল না। নানান দুশ্চিন্তার ধাক্কায় তার ঘুম পালিয়ে গেছে। সে অনেক রাত পর্যন্ত বিছানায় পড়ে পড়ে জয়ন্ত ও মানিকের নাসিকা গর্জন শুনল। আশ্চর্য হয়ে ভাবল, এত বিপদের ঝুঁকি মাথায় নিয়েও কেমন করে ওরা ঘুমোতে পারে? তারপর খোলা হাওয়ায় নিজের মাথাটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। খুব উঁচু হোটেলের জানলা। সেখান থেকে দেখলে মনে হয় সমস্ত কায়রো শহরটা যেন চোখের সামনে পড়ে রয়েছে। চাঁদের চিকন রূপলি ধারায় ধোয়া সে যেন এক অপূর্ব দৃশ্যপট।
কলকাতার মতো এখানেও রয়েছে বাড়ির পর বাড়ির ভিড়। এ নীরব রাতে তা খানিক আলো, খানিক কালো মাখা। কিন্তু এখানে আছে আর এক নতুনত্ব। এখানে যেদিকেই তাকানো যায় চোখে পড়ে গম্বুজের পর গম্বুজ। তারা যেন ধরতে চায় ওই নক্ষত্রের আকাশকে। তারও উপরে রয়েছে সূক্ষ্ম গঠন কত যে মিনার, তারা সবাই মিলে যেন বিপুল শূন্যের বক্ষ ভেদ করতে চায়। হরিহর এক মনে এই দৃশ্য দেখছে। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। ঘরের ভিতরকার অন্ধকারই যেন মূর্তিমান হয়ে দুখানা কালো কালো হাত বাড়িয়ে বজ্র মুষ্টিতে হরিহরের গলা টিপে ধরল। দারুণ আতঙ্কে চোখ কপালে তুলে হরিহর অজ্ঞান হয়ে গেল। একটু একটু করে আবার তার জ্ঞান ফিরে এলো। প্রথমে সে ভাবল একটা বিশ্রী স্বপ্নের পাল্লায় পড়েছিল। তারপরেই বুঝতে পারল তার হাত পা মুখ বাঁধা, একটু নড়বার বা টু শব্দ করবার উপায় নেই। জয়ন্ত ও মানিকের নাক তখনও নীরব হয়নি। হরিহর একসঙ্গে বাঁধা পা দুটো কোনো রকমে তুলে ও নামিয়ে ঘরের মেঝের উপরে শব্দের সৃষ্টি করল। সঙ্গে সঙ্গে তার বাঁধা মুখ দিয়েও বেরুতে লাগল কেবল একটিমাত্র ধ্বনি। একে একে স্তব্ধ হল দুই নাসিকায়। তারপরেই জ্বলল বৈদ্যুতিক আলো। মানিক সবিস্ময়ে বলল, এ কি ব্যাপার হরিহরবাবু? জয়ন্ত তাড়াতাড়ি হরিহর বাবুকে বন্ধনমুক্ত করল। সে উঠে বসেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। আপনার কে আপনার এই দশা করল? হরিহর প্রথমটা কথাই বলল না। তারপর বলল, আমি কিছু জানি না, জানতে চাই না। আমি কেবল সর্বনাশের দেশ ছেড়ে পালাতে চাই। মানিকের মনে জাগল একটা সন্দেহ। সে তাড়াতাড়ি নিজের সুটকেসের কাছে গিয়ে দাঁড়াল। তার ডালাটা টানতেই খুলে গেল এবং সুটকেসের ভিতরে হাত চালিয়েই মানিক বলে উঠল, সর্বনাশ! জয়ন্ত হাস্য মুখে বলল, মিশরের ইতিহাসখানা চুরি গেছে তো? হ্যাঁ জয়ন্ত। ওহ, বাঁচা গেছে। তুমি কি বলছো হে? জয়ন্তবাবু ঠিক কথাই বলছেন। আমিও বলি আপদ গেছে, বাঁচা গেছে। তাহলে আমরা এতদূর ছুটে এলাম কেন? কুবের ভাণ্ডারের চাবি খুলব বলে। কিন্তু তার চাবি তো আছে মিশরের ওই ইতিহাসখানার মধ্যেই। না, আছে আমার কাছে। মানে? মিশরের ইতিহাস বইটি এখন অন্তঃসার শূন্য। তার আসল গুপ্ত কথা এখন আমার দখলে। ফুয়াদ শ্বাসহীন খোলা নিয়ে সরে পড়েছে। তুমি সত্যি কথা বলছো? এই দেখো। ওটা তো তোমার রূপোর নস্যিদানি। জয়ন্ত জবাব না দিয়ে নস্যিদানিটা উপুর করে সমস্ত নস্যি ফেলে দিল। তারপর তার ভিতর থেকে টেনে বার করল একখানা কাগজ। ওটা কি? এই কাগজে লেখা আছে সংক্ষেপে কতকগুলি মূল্যবান উপদেশ, আর আঁকা আছে একটি গিরি গুহার নকশা। সুয়েজে তুমি যখন ফুয়াদের কাছে ধরা পড়লে সে তখন ওই কাগজখানা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি? তার মাথায় তখন ঘুরছিল মিশরের ইতিহাসের কথা। সেই বইখানার সার পদার্থ যে তুচ্ছ একটা নস্যিদানির নস্যির গুঁড়োর তলায় লুকোনো থাকবে, এটা সে আন্দাজ করবে কেমন করে? কিন্তু জাহাজেই আমি আন্দাজ করতে পেরেছিলুম তার উদ্দেশ্য। সেই জন্যেই বইখানা তোমার হাতে সমর্পণ করেছিলুম। ওই কাগজখানা কোথায় ছিল জয়ন্তবাবু? মিশরের ইতিহাসের মধ্যে। হরিহর প্রবলভাবে মাথা নাড়িয়ে বলল, অসম্ভব, হতেই পারে না। আমি 2 বছর ধরে কতবার ওই বইখানার পাতাগুলো আগাগোড়া উল্টে দেখেছি, কিন্তু তার মধ্যে এক টুকরো ছেঁড়া কাগজ আমি দেখতে পাইনি। না না জয়ন্তবাবু, আপনি বড়ই বাজে কথা বলছেন। জয়ন্ত হাসতে হাসতে বলল, মাথায় বুদ্ধি যাদের কম, দুনিয়ায় তারা বাজে ছাড়া কাজের কিছুই আবিষ্কার করতে পারে না।
তাহলে শুনুন হরিহরবাবু, আপনার মুখের কথা শুনেই আমি বুঝতে পেরেছিলুম যে বইখানার ছাপানো কোনো পাতার ভিতরই আসল রহস্যের সন্ধান নেই। কারণ যে বই সর্বসাধারণের পাঠ্য, তার মধ্যে অত বড় একটা রহস্য কেমন করে লুকোনো থাকবে? তাই বইখানা হাতে পেয়েই সর্বপ্রথমে আমি পরীক্ষা করলুম তার অমুদ্রিত অংশ, অর্থাৎ তার মলাট ও ফ্লাইলিফ। আর আমার পরীক্ষা ব্যর্থ হল না। দেখলুম বইখানার গোড়ার ও শেষের দুখানা ফ্লাইলিপস অতিরিক্ত মোটা। শেষের দিকের ফ্লাইলিফটা খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দেখা গেল একখানা রঙিন ফ্লাইলিফের উপর আর একখানি রঙিন ফ্লাইলিফ গদের আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। টানতেই তা দুখানা হয়ে গেল, আর তার ভিতর থেকে পেলুম আপনার বাবার হাতে লেখা এই কাগজখানি। এটি বার করে নিয়ে দুখানা ফ্লাইলিফ আঠা দিয়ে আবার আমি আগের মতোই জুড়ে রাখলুম। তারপরে আমার উপর থেকে শনির দৃষ্টিকে সরাবার জন্যে বইখানি দিয়ে দিলাম মানিকের হাতে। এখন বুঝছেন তো আমি অন্যায় সাবধানতা অবলম্বন করিনি। কেমন করে বলতে পারি না ফুয়াদ আপনার বাবার গুপ্ত কথা কতক কতক জানতে পেরেছিল। নিশ্চয়ই সে সবটা জানতে পারেনি, কারণ তাহলে বইখানি হাতে পেয়ে এই কাগজখানিকেও সে হস্তগত করতে পারত। হরিহর কিছুক্ষণ নীরব থাকার পর মৃদু স্বরে যেন আপন মনেই বলল, সত্যি যে আমি গাধা, এত চেষ্টা করেও আসল সত্যিটা আমি ধরতে পারিনি। আমাকে গুরু বললেও ভুল হবে না, জানেন? আমি বাঁদর, আমি হনুমান। থাক থাক হরিহরবাবু, থাক। নিজেকে আলিপুর চিড়িয়াখানার বাসিন্দা মনে করে এতটা গালমন্দ করা বোধহয় ভালো নয়। খালি আপনি কেন, অতি চালাক ফুয়াদও আপনার চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দিতে পারেনি। কিন্তু জয়ন্ত, তুমি তো দেখেছ ওই বইখানার ম্যাপের ওপরে লাল কালি দিয়ে রেখা টানা আছে। ওটা কিন্তু ছাপানো নয়, মানুষের হাতে টানা। আচ্ছা, ওই রেখার কোনো অর্থই নেই? আছে বই কি। রেখা টেনেছিলেন বোধহয় হরিহরবাবুর পিতৃদেবী। ওই রেখার দ্বারা তিনি পথ নির্দেশ করতে চেয়েছিলেন। পথ নির্দেশ? কোথাকার পথ? কুবের ভাণ্ডার যে গুহায় আছে সেইখানে যাবার পথ। রেখা যেখানে শেষ হয়েছে সেইখানেই আছে ভাণ্ডার। হরিহর চমকে উঠে বলল, তবেই তো সেই বইখানা এখন ফুয়াদের হাতে। আমরা কেমন করে যথাস্থানে গিয়ে হাজির হব? আমাদের আগেই তো ফুয়াদ সেইখানে গিয়ে হানা দেবে। আরে বাবা, হানা দিয়ে কিছুই করতে পারবে না। এই কাগজখানা সঙ্গে না থাকলে রত্নভাণ্ডার পর্যন্ত গিয়ে পৌঁছবার শক্তি আর কারোরই হবে না। কিন্তু সেই ম্যাপখানি সঙ্গে না থাকলে আমরা যথাস্থানে গিয়ে পৌঁছবো কেমন করে? জয়ন্ত সকৌতুকে হেসে উঠে বলল, মানিক, তুমিও কি আমাকে আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত করতে চাও? না বন্ধু, না। ঘাটে এসে নৌকা ডোবার তেমন ছেলে আমি নই। সেই মানচিত্রের হুবহু প্রতিলিপি বইখানার মধ্যে পাওয়া এই কাগজেরই অন্য পৃষ্ঠায় তুলে রেখেছি। এর পরেও তোমাদের আর কিছু জিজ্ঞাসা আছে কি? জিজ্ঞাসা নেই, তবে বক্তব্য আছে। আমি শুধু বলতে চাই যে জয় জয়ন্তর জয়। হরিহরও এতক্ষণ পর এক মুখ হেসে বলল, মানিকবাবুর সঙ্গে আমিও আমার কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জয় জয়ন্তবাবুর জয়। জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে বলল, না মানিক, না হরিহরবাবু, এখনো জয়ধ্বনি করবার সময় হয়নি। এখনো আসল কর্তব্যই অসমাপ্ত। এখনো গুপ্তধন সেখানে বিদ্যমান আছে কিনা সে কথা জোর করে বলা যায় না। হরিহর আবার মুষড়ে পড়ে বলল, এই রে, তবেই হয়েছে। জয়ন্তবাবুর কথা শুনে আমার মন আবার কেমন যেন স্যাঁত করে উঠছে। এত তাড়াতাড়ি হাল ছাড়বার দরকার নেই হরিহরবাবু। আপনার বাবার লেখা কাগজখানির ভিতর থেকে যেটুকু আভাস পেয়েছি তাতেই বুঝেছি আমরা কোনো সাধারণ গুপ্তধনের ভাণ্ডার লুট করতে যাচ্ছি না। মিশরের ইতিহাসে রামেসেস নামধারী 11 জন ক্ষমতাশালী নরপতির বিবরণ পাওয়া যায়। কুবের ভাণ্ডার বলতে আমাদের বুঝতে হবে আমরা যাত্রা করব ওদেরই মধ্যে
কোনো এক রামেসেসের সমাধি গৃহের সন্ধানে। মিশরের প্রাচীন রাজাদের সমাধি গৃহের মধ্যে বহু মূল্যবান জিনিস রেখে দেওয়া হতো। এখানে গিয়েও আমরা দেখতে পাব নিশ্চয়ই সেই রকমই সব জিনিস। প্রত্নতত্ত্ববিদেরা কয়েকজন রামেসেসের আশ্চর্য সমাধি মন্দির আবিষ্কার করেছেন, কিন্তু এই সমাধিটি এখনও তাদের দৃষ্টিগোচর হয়নি। এবার দেখা যাক হরিহরবাবুর পিতৃদেবের প্রসাদে সেকালের রামেসেসের সম্পত্তি একালের আমাদের হাতে এসে পড়ে কিনা। আমরা তাহলে কখন বেরোবো? শুভ কাজে দেরি করতে নেই, আমরা প্রস্তুত। রাত্রি প্রভাত হলেই আমরা বেরিয়ে পড়তে চাই। তা আপনি কি বলেন? গুপ্তধনের এমনই মোহ যে এর মধ্যে হরিহর নিজের বিপদের কথা একেবারে ভুলে গেল। আহ্লাদে আটখানা হয়ে সে ঘরময় লাফিয়ে বেড়াতে লাগল রবারের বলের মতো। তারপর জয়ন্তর কাছে এসে বলল, আমার মত জানতে চাইছেন? বলেন তো, আমি এক্ষুনি যেতে রাজি। বলেন কি, এই অন্ধকারে? যোদ্ধার মতো বুক ফুলিয়ে হরিহর বলল, আর অন্ধকার মানি না। আমার চোখে এখন চলে এসেছে ধ্রুবতারার জ্যোতি। রেশের ঘোড়ার মতো আমার পা দুটো এখন দৌড় মারবার জন্য নিষ্পিস করছে। হরিহরের রকম সকম দেখে মানিক হেসে ফেলে বলল, সাবধান, অতটা শশব্যস্ত হবেন না হরিহরবাবু। ঘোড়দৌড়ের ঘোড়ার মতো তো দৌড়েই চলেছেন, কিন্তু পথ আগলে যে দাঁড়িয়ে আছে ফুয়াদ বাবাজি। হরিহর হঠাৎ ফুটো বেলুনের মতো চুপসে গেল। শিউরে উঠে সে বলল, যাত্রা শুরুতে অযাত্রার নাম করবেন না মানিকবাবু। ওই নাম শুনলেই আমার অজ্ঞান হয়ে যাওয়ার ইচ্ছা করে। মিশরীয়রা তাদের নীল আকাশকে খুব ভালোবাসে। মিশরের আকাশ যেমন নীল তেমনই উজ্জ্বল। সেখানকার আলোর ভিতর দিয়েও ঝরে পড়ছে যেন নীলিমার স্নেহ, আর তার মাটিকে স্নিগ্ধ করে বয়ে যাচ্ছে নীল নদ। এই নীল নদের দুই তীরেই পুঞ্জীভূত হয়ে আছে প্রাচীন মিশরের অগাধ ঐশ্বর্যের স্মৃতি। নীল নদের পূর্বতটে 4 শতাব্দী ধরে বিরাজ করত মিশরের বিখ্যাত রাজধানী থেবেস শহর। আজ পৃথিবী থেকে তা লুপ্ত হয়ে গেছে। তার 100 সিংহদ্বারের একটিকেও আর দেখা যায় না। এখন সেখানে 2টি পল্লী গ্রাম আছে, কার্নাক ও লুক্সার। এখানে বিস্তীর্ণ ভূমি জুড়ে বিরাজ করছে আমেনদেব ও তার সঙ্গী দেবতাদের মন্দিরের পর মন্দির। তাদের প্রত্যেকটি আজও আকর্ষণ করছে বিশ্বের বিস্মিত দৃষ্টি। কিন্তু নীল নদের পূর্ব তটে গিয়ে দাঁড়ালে দেখা যায় কেবল মৃত্যুর রাজত্ব। আসলে এদিকটায় ছিল প্রাচীন মিশরের সমাধিক্ষেত্র। সাধারণত সমাধিক্ষেত্র বলতে আমরা যা বুঝি এ তেমন জায়গা নয়। অসংখ্য সমাধি এবং তার মধ্যে এক একটি সমাধি আবার প্রাসাদের মতন প্রকাণ্ড, আর তার ভিতরে বাইরে রয়েছে বড় বড় শিল্পীদের অদ্ভুত সব হাতের ছাপ। প্রাচীন মিশরের অধিকাংশ গৌরবের ইতিহাস এই সব সমাধির ধ্বংসাবশেষ ও গুপ্ত গৃহের ভিতর থেকেই আবিষ্কৃত হয়েছে। এখানকার ধ্বংসাবশেষের উপরে সুদীর্ঘ ছায়াপাত করে দাঁড়িয়ে আছে তরুলতাহীন রুক্ষ শৈলশ্রেণী, এবং তারই মধ্যে আছে মৃতদের উপত্যকা। তাকে রাজাদের শহরও বলা হয়, কারণ তার মধ্যে প্রাচীন মিশরের রাজা এবং রাজবংশীয়দের সমাধিস্থ করা হতো। মিশরের জাদুঘরে গেলে মিশরী রাজাদের যেসব মমি বা সুরক্ষিত মৃতদেহ দেখতে পাওয়া যায়, তার অধিকাংশই ওই মৃতদের উপত্যকা থেকেই তুলে আনা হয়েছে। ফেলুক্কা নামে মিশরী নৌকায় চেপে জয়ন্ত, মানিক ও হরিহর এসে দাঁড়িয়েছে এই মৃতদের শহরে। সত্যই এ যেন এক আশ্চর্য স্মৃতির শ্মশান। মৃত্যুকে যারা আলিঙ্গন করেছে, মানুষ এখানে চেষ্টা করেছে তাদেরকে রক্ষা করতে। পৃথিবীর আর কোথাও নেই এমন অদ্ভুত সমাধিক্ষেত্র। তারপর জয়ন্ত নিজের পকেট থেকে বার করল সেই মানচিত্রখানি, যার উপরে কুবের ভাণ্ডারের পথ নির্দেশ করা হয়েছে। একবার মানচিত্রের উপরে ও আর একবার এদিকে ওদিকে চোখ বুলিয়ে
বলল, ওই দেখো মানিক, মিশররাজ প্রথম সেটির মন্দির। এখন আমাদের যেতে হবে এরই উত্তর পূর্ব দিকে। তারা অগ্রসর হতে লাগল। অল্পক্ষণ পরেই সমতল ক্ষেত্রের কতগুলি সমাধি পেরিয়ে তারা এসে দাঁড়াল একটি পাহাড়ের তলদেশে। তারপর তারা পাহাড়ের উপর দিকে উঠতে লাগল। জয়ন্ত বলল, হরিহরবাবুর বাবা দেখছি কাগজে লিখে রেখেছেন 50 ফুট উপরে উঠলে নাকি পাওয়া যাবে একটি ভেঙে পড়া ছোট গুহা মন্দিরের মতন জায়গা। গুহার ভিতরে অন্ধকার ভেদ করে দক্ষিণ পশ্চিম প্রান্তের দিকে এগোলেই একটি 8 ফুট চওড়া গহ্বর। সেই গহ্বরের ভিতরে দিনের বেলাতেও নাকি নজর চলে না। তার গভীরতা হচ্ছে 60 ফুট। দড়ি ঝুলিয়ে নির্ভয়ে কিন্তু অতি সাবধানে সেই গহ্বরের ভিতরে নেমে তলদেশে গিয়ে উপস্থিত হতে হবে। দেখা যাবে পাতালের ভিতরে সেই গহ্বর 3টি সংকীর্ণ পথে বিভক্ত হয়ে গিয়েছে। ডান দিকের পথটি হচ্ছে সবচেয়ে সরু, তার ভিতরে দাঁড়িয়ে এগোনো যায় না, হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে হবে। প্রায় 100 ফুট এইভাবে এগোলে তারপর আর একটি বড় পথে পাওয়া যাবে একটি বিপজ্জনক কুয়ো। কুয়োটি চওড়ায় 5 ফুটের বেশি নয়, সুতরাং লাফ দিয়ে অনায়াসে পার হওয়া যায়। যদিও জানা না থাকলে গভীর অন্ধকারে এই কূপের ভিতরে পড়ে প্রাণ হারাবার আশঙ্কা আছে। কুয়ো পার হয়ে আরও 50 ফুট এগিয়ে একটি দ্বারহীন ঘরের সামনে এসে পথটি শেষ হয়ে গিয়েছে। এই ঘরটি হচ্ছে কুবেরের ভাণ্ডার। মানিক, এই তো আমরা ভেঙে পড়া গুহা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এর ভিতরটাও মিলিয়ে গিয়েছে অন্ধকারে। আমাদের সকলকেই এবারে টর্চ জ্বালাতে হবে। গুহার ভিতরটা দুর্গম হয়ে আছে প্রকাণ্ড পাথর ও রাবিশের জন্য। তারা 3 জনে পাথরগুলোকে টপকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হল। টর্চের আলো ফেলে জয়ন্ত বলল, আমরা ঠিক জায়গাতেই এসেছি। ওই দেখো সেই গহ্বর। 3 জন ওর সামনে দাঁড়ালেও অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। হরিহর শিউরে উঠে বলল, ওরে বাবারে, দড়ি ধরে এর মধ্যে নামা আমার কাজ নয়। দেখি আমার বুক কেমন টিপটিপ করছে। কিন্তু ওই অন্ধকার ছিল বলেই কুবের ভাণ্ডার আজও খালি হয়ে যায়নি। এই অন্ধকার কৌতূহলী লোকেদের চোখ দিয়েছে অন্ধ করে। এর মধ্যে সাহস করে কেউ ঢুকতেই পারেনি, কিন্তু আমরা ঠিকই ঢুকব। হরিহর প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে বললেন, অসম্ভব, আমি কিছুতেই পারবো না। আরে মশাই, আপনি নিশ্চয়ই পারবেন। আপনি কিছু ভাববেন না হরিহর বাবু। আপনার কোমরে দড়ি বেঁধে আগে আমরাই আপনাকে নিচে নামিয়ে দেব। হরিহর প্রচণ্ড ভয় পেয়ে বলল, হ্যাঁ, তার মানে আমাকে একলাই ওই পাতালের ভেতরে তলিয়ে যেতে হবে? এর মধ্যে আছে ভীষণ গোরস্থান আর হাজার হাজার মানুষের পুরনো শুকনো মরা। মিশরীয়দের বিশ্বাস ছিল তাদের মরারা কবরে গিয়ে আবার জ্যান্ত হয়ে ওঠে। কে বলতে পারে তাদের বিশ্বাস সত্য নয়? আমি হচ্ছি একালের মানুষ। সেকালের জ্যান্ত মরার সঙ্গে দেখা করার কোনো আগ্রহ আমার একেবারেই নেই। আচ্ছা হরিহরবাবু, আপনি এত বেশি ভাববেন না। আগে আমি গর্তের ভেতরে গিয়ে নামছি, তারপর জয়ন্ত আপনাকে দড়ির সাহায্যে যথাস্থানে পৌঁছে দেবে। কিন্তু তবু হরিহরের সাহস জাগ্রত হল না। অনেক তর্কাতর্কির পরে জয়ন্ত ও মানিক তাকে কোনো রকমে রাজি করালো। একখানা প্রকাণ্ড পাথরের সঙ্গে দড়ির এক দিক ভালো করে বেঁধে জয়ন্ত সেটা গর্তের ভিতরে ঝুলিয়ে দিল। মানিক অনায়াসেই দড়ি ধরে অন্ধকারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপর হরিহরের পালা। জয়ন্ত তাকে একটি জীবন্ত বস্তার মতো ঝুলিয়ে নামিয়ে দিল গর্তের মধ্যে। মানিক নিচ থেকে শুনতে পেল হরিহর নিচের দিকে আসছে ঘন ঘন আর্তনাদ করতে করতে। যথাস্থানে পৌঁছেই হরিহর অবশ হয়ে ধপাস করে বসে পড়ল। ক্ষীণ স্বরে হাঁপাতে হাঁপাতে বলল,
আমি তো আর আমি নেই মানিক বাবু, আমার দম বেরিয়ে গেছে। পাথরের দেওয়ালে ঠোক্কর খেয়ে খেয়ে আমার শরীর চূর্ণ হয়ে গেছে যে। আপনি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর কোনো ভয় নেই। এখানে বসে বসে একটু জিরিয়ে নিন। কিন্তু আমি কিসের উপর বসে আছি? কেমন যেন সন্দেহ হচ্ছে আমার। হরিহর টপ করে টর্চটা জেলে বলল, ওরে বাবারে! বলে চেঁচিয়ে এক লাফে দাঁড়িয়ে পড়ল। মানিক আগেই যা দেখবার দেখে নিয়েছিল। গহ্বরের তলায় মাটির উপরে পড়ে রয়েছে নরকঙ্কালের পর নরকঙ্কাল। এইসব কঙ্কাল আর আপনাকে আমন্ত্রণ করবে না হরিহরবাবু। বোঝা যাচ্ছে যে আমাদের আগেও অনেক হতভাগ্য এই যুগে যুগে এই গহ্বরের ভেতরে দৈব গতিকে বা অর্থলোভে আত্মবলিদান করেছে। হরিহর মুখ দিয়ে কোনো রা কাটলেন না। সে শুধু ঠক ঠক করে কাঁপতে লাগল। পাতালের সেই গর্ভ কি শীতল, কি স্তব্ধ। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো যেন বহু দূর থেকে শোনা যায়। তাদের প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছে অন্ধকারের মধ্য থেকে প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। এতক্ষণে জয়ন্ত নিচে নেমে এসে দড়ির শেষ প্রান্ত ত্যাগ করে বলল, মানিক, গুহার আরো ভিতরে যাওয়ার রাস্তাটা তুমি কি দেখতে পেয়েছ? মানিক একদিকে টর্চের আলো নিক্ষেপ করে বলল, পেয়েছি, এই যে। রাস্তা তো রাস্তা নয়, একটা 3 ফুট উঁচু গর্ত। চওড়াতেও গর্তটা 3.5 ফুটের বেশি হবে না। জয়ন্ত এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, এসো, এবারে আমাদের হামাগুড়ি দেবার পালা। মাথা দিয়ে ঢু মেরে যেন অন্ধকারের নীরবতাকে ঠেলে সরাতে সরাতে তারা অগ্রসর হতে থাকল। গুহাতলের কঠিন পাষাণ মসৃণ ছিল না। তাদের হাঁটু ও হাত বারবার পাথরে ঘষে ক্ষতবিক্ষত হয়ে গেল। অজানাকে জানবার বিপুল উত্তেজনায় জয়ন্ত ও মানিক সেই সব আঘাত আমলই দিল না। কিন্তু হরিহরের মুখে ক্রমাগতই করুণ আর্তস্বর বাড়তে লাগল। একবার সে বলল, সাপ! বলে ভীষণ চেঁচিয়ে লাফ মারল। কিন্তু পরমুহূর্তেই গুহার পাথুরে ছাদে মাথা ঠুকে হাউমাউ করে আবার উবু হয়ে বসে পড়ল। মানিক সচমকে ফিরে টর্চের আলোতে সত্যি সত্যিই দেখল হিস হিস শব্দ করে কালো বিদ্যুতের মতন কি যেন একটা সিঁত করে চোখের আড়ালে মিলিয়ে গেল। হরিহর কাঁপতে কাঁপতে বলল, ওরে বাবারে! সাপটা আমার পিঠের ওপর দিয়ে চলে গিয়েছে। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। সামনের দিক থেকে জয়ন্তর কণ্ঠস্বর এলো, চলে এসো মানিক, এই বিশ্রী গর্তটা শেষ হয়ে গিয়েছে। মানিক ও হরিহর তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে আরও খানিকটা গিয়েই দেখল ছাদ আর তাদের মাথার কাছে নেই। পথের উপরে এখন সিধে হয়ে দাঁড়াবার ও হাত পা ছড়াবার ফাঁক আছে। মানিক আরামের নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলুম। বাঁচলুম না ছাই, আবার ওই পথেই আমাদেরকে ফিরতে হবে। সামনের দিক থেকে আবার জয়ন্তের কণ্ঠস্বর জাগল, সাবধান সাবধান, এখানে রয়েছে সেই পথ জোড়া কুয়োটা। এ পথ খালি দুর্গম নয়, একটু অসাবধান হলেই এখানে ইহলোক ত্যাগ করবার সমস্ত ব্যবস্থাই ঠিক করা আছে। হরিহরবাবুর বাবা কূপের কথা লিখে রেখেছিলেন, তাই রক্ষা, নইলে আমাকেও হয়তো অন্ধকারে এর মধ্যেই ঝাঁপ দিতে হতো। জয়ন্ত কুয়োর ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে তার মধ্যে নিক্ষেপ করল টর্চের আলোক শিখা। অনেক নিচে আলো পেয়ে কালো জল চকচক করে উঠল। জয়ন্ত দাঁড়িয়ে উঠে কূপের অন্য পাড় আলোক রেখার মধ্যে এনে বলল, মানিক, লক্ষ্য স্থির রেখে লাফ মারো। হরিহরবাবু, আপনিও মানিককে অনুসরণ করুন। হরিহর শুকনো গলায় বলল, আমার 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 হাত পা ভীষণ কাঁপছে, যদি ঝপাং করে জলে পড়ে যাই? তাহলে যে কি হবে তা আপনিও জানেন, আমরাও জানি। সুতরাং জলে না পড়ে ডাঙার উপরেই থাকবার চেষ্টা করুন। হরিহর মিনিট দুয়েক
একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ সুদীর্ঘ একটা লাফ দিয়ে কুয়োর ওপারে পৌঁছেই চিৎকার করে বলে উঠল, জয় মা কালী! একটা মস্ত ফাঁড়া কেটে গেল। জয় মা, মাগো জয় মা! আবার তারা অগ্রসর হতে লাগল, কিন্তু আর তাদের বেশি দূর যেতে হলো না। পথটা ক্রমেই সরু হয়ে এলো এবং তারপরই হঠাৎ পরিণত হলো একটা প্রকাণ্ড লম্বা চওড়া গুহায়। তিনটে বড় টর্চের আলোতে গুহার অন্ধকার যেন যন্ত্রণায় ধরফর করতে লাগলো এবং সঙ্গে সঙ্গে তাদের 3 জোড়া চোখ বিস্ফারিত হয়ে উঠল বিপুল বিস্ময়ে। 3 দিকের দেওয়ালের সামনে কোনো অতীতের ঐশ্বর্যের ও শিল্পকলার শত শত নিদর্শন। কোথাও রয়েছে অসাধারণ সব মূর্তি, কোথাও কারুকার্যের অতি সুদর্শন মমির কফিন, কোথাও বা রয়েছে ধাতু বা অন্য কিছু দিয়ে করা সিংহাসন, সাধারণ বসবার চেয়ার ও নানা আকারের টেবিল। কত রকম মূল্যবান অলঙ্কার ও পাত্রাদি তাদের সংখ্যা গুণে ওঠা যায় না। এক জায়গায় পাওয়া গেল মস্ত বড় একটি পেটিকা। পরীক্ষা করতেই বোঝা গেল তার আগাগোড়াই কারুকাজ করা পুরু সোনার পাত দিয়ে মোড়া। জয়ন্ত বলল, ওই যে সবাধারটি দেখছো, খুব সম্ভবত ওরই মধ্যে আছে মহারাজা রামেসেসের সুরক্ষিত মৃতদেহ। আর এই যে সব জিনিস দেখছো, এগুলি আসলে ওরই ব্যবহারের জিনিস। মানিক আর একদিকে আঙুল নির্দেশ করে বলল, ওইখানে যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, ওটাকে দেখলেও তো কোনো রাজরাজারই মূর্তি বলে মনে হয়। মূর্তিটি প্রায় 6 ফুট উঁচু, তার মাথায় মুকুট এবং হাতে রাজদণ্ড। জয়ন্ত এগিয়ে গিয়ে তার গায়ে হাত রেখে বলল, মানিক, আমার কি সন্দেহ হচ্ছে জানো? না, সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস এটি হচ্ছে সোনা দিয়ে করা প্রতিমূর্তি। মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় সোনার মূর্তির কথা সে আগে কখনো শোনেনি। হরিহর হঠাৎ মহা বিস্ময়ে চিৎকার করে উঠল, ওরে বাপরে! জয়ন্ত ও মানিক ফিরে দেখল সে তখন পেটিকার ডালাটি খুলে ফেলে তার ভিতর দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে আছে। তারাও সেইখানে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে পড়ে তারা যা দেখল তাতে নিজেদের চোখকেই প্রথমে বিশ্বাস করতে পারল না। সমস্ত পেটিকা জুড়ে আছে বহুমূল্য রত্নালঙ্কার এবং স্বর্ণময় নানা রকম দ্রব্য। ঠিক এই সময় সুতীব্র বিকট ও ভয়াবহ এক আর্ত চিৎকারে গুহার ভিতরটা যেন পরিপূর্ণ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তারা 3 জনেই বিষম চমকে উঠে দাঁড়ালো। প্রথমটা কেউ বুঝতে পারল না এই বিভৎস চিৎকারের জন্ম কোথায়। জয়ন্ত বলল, চুপ, টর্চের আলো নিভিয়ে ফেলো, এক্ষুনি নিভিয়ে ফেলো। তারপর আবার শোনা গেল সেই ভয়ানক চিৎকারের পর চিৎকার, কিন্তু এবার চিৎকারগুলো আসছে যেন আরও দূর থেকে। তারপর আর চিৎকার শোনা গেল না। গুহা আবার সমাধির মতোই স্তব্ধ হয়ে গেল। হরিহর তখন ঘেমে একেবারে নেয়ে উঠেছে, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত। সে ফিসফিস করে বলল, এ হচ্ছে প্রাচীন মিশরের প্রেতেদের চিৎকার। তার গুহায় কালের মানুষদের দেখে সে চুপ করে থাকতে পারছে না। হয়তো সে এক্ষুনি আক্রমণ করতে আসবে। তোর মশাই, চুপ করুন তো। মানিক, রিভলভার বার করো, এইখানে বসে পড়ো। খুব হুঁশিয়ার, যতক্ষণ না আমি বলি কেউ কোনো কথা বলো না। যেমন নীরব অন্ধকার, তেমনি সবাই নিথর হয়ে বসে রইল। মিনিটের পর মিনিট কাটতে লাগল। তারপরই শোনা গেল ধূপ 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 করে পায়ের শব্দ। একটা পায়ের নয়, বেশ কয়েকটা পায়ের শব্দ। সেই মৃত্যুর মতো নিঃসার গুহায়, যেখানে নিঃশ্বাস ফেললেই তফাত থেকে শোনা যায়, পদধ্বনি সেখানে কেবল স্পষ্ট নয়, অপার্থিব বলেই মনে হতে লাগল। পায়ের শব্দ ক্রমে কাছে, আরও কাছে এসে পড়ল। তারপর হঠাৎ একেবারে থেমে গেল। তারপর অন্ধকার ফুঁড়ে হঠাৎ জ্বলে উঠল একটা টর্চের আলো
এবং সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে জয়ন্ত ও মানিক রিভলভার ছুঁড়ল। বদ্ধ জায়গার মধ্যে রিভলভারের শব্দকে মনে হলো যেন কামান গর্জন। অব্যর্থ তাদের লক্ষ্য। রিভলভারের ধ্বনি প্রতিধ্বনির সঙ্গে শোনা যেতে লাগলো অতি দ্রুত পায়ের আওয়াজ। যারা ভেতরে এসেছিল এই ভয়াবহ অভ্যর্থনায় তারা এখন ছুটে পালিয়ে যাচ্ছে। তাদের আরও বেশি ভয় দেখাবার জন্য জয়ন্ত ও মানিক কিছু দূর পর্যন্ত তাদের পিছু পিছু দৌড়ে এগিয়ে গেল এবং কয়েকবার রিভলভার ছুঁড়তেও কৃপণতা দেখালো না। পর মুহূর্তেই সমস্ত গুহা যেন থর থর করে কাঁপতে লাগলো। কর্ণভেদী চিৎকারের পর চিৎকার। সেসব চিৎকার শুনলে যেন হিম হয়ে যায় বুকের রক্ত। তার বীভৎসতা ভাষায় বর্ণনা করা অসম্ভব। জয়ন্ত অভিভূত কণ্ঠে বলে উঠল, মৃত্যুকূপ! হতভাগ্যরা সে মৃত্যুকূপের ভিতরে তলিয়ে গেছে। মানিক শিউরে উঠে বলল, আচ্ছা, আমরা কি চেষ্টা করলে ওদের বাঁচাতে পারি না? জয়ন্ত মাথা নেড়ে বলল, না না, ওদের বাঁচানো অসম্ভব। হয়তো কূপের ধারে গিয়েও ওদের আমরা আর দেখতে পাবো না। দেখতে পেলেও আমরা কি সাহায্য করতে পারি? ওদের বাঁচাতে গেলে ওই গভীর কূপের ভিতরে খুব লম্বা এক গাছা দড়ি ঝুলিয়ে দিতে হবে। তেমন দড়ি আমাদের সঙ্গে কোথায়? আমাদের সম্বল মাত্র এক গাছা দড়ি, তাও আবার সেটা আছে গুহার মুখে। এখন আবার উঠে তা আর খুলে আনবার সময়ও নেই, উপায়ও নেই। কিন্তু কিন্তু ওরা কারা? এদের মধ্যে একজন হচ্ছে ফুয়াদ। সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই। ব্যাপারটা আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। ম্যাপের লাল কালির দাগ দেখে ফুয়াদ নিশ্চয়ই রাজাদের এই উপত্যকায় সন্ধান নিতে এসেছিল। তারপর হঠাৎ আমাদেরও এখানে দেখতে পেয়ে ফুয়াদ আমাদের সামনে থেকে লুকিয়ে পড়ে। কিন্তু লুকোলেও আমাদের গতিবিধির উপরে প্রথম থেকেই তীক্ষ্ণ দৃষ্টি রেখে সে চলছিল। তারপর আমাদের পিছনে পিছনে ফুয়াদ আর তার সঙ্গীরাও দড়ি ধরে গর্তের ভিতরে নেমে আসে। কিন্তু এটা যে মৃত্যু গুহা এতটা তারা অনুমান করতে পারেনি। আর এখানে ঢোকবার জন্য আমাদের মতন আগে থাকতে প্রস্তুত হয়েও আসেনি। খুব সম্ভবত ওদের সঙ্গে একটার বেশি টর্চও ছিল না। আর তার পাশাপাশি যদি আমরা দেখতে পেয়ে যাই, সেই ভয়ে সে টর্চটাও সবসময় জ্বালিয়ে রাখতে পারেনি। তাই আসবার পথেই ওদের দলের একজন লোক ওই কুয়োয় ঝাঁপ খেতে বাধ্য হয়েছে। তারপর আমাদের রিভলভারের গুলিতে ওদের সেই একটি মাত্র টর্চও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রিভলভারের গুলি এড়াবার জন্য ওরা পালাবার চেষ্টা করেছে এই নিবিড় অন্ধকারে, কিন্তু তারা শেষ পর্যন্ত মৃত্যু কুয়াকে এড়াতে পারল না। হয়তো এটাই ভগবানের বিধান। ওরা না মরলে হয়তো ওদের হাতে মরতে হতো আজ আমাদেরই। কিন্তু আমরা হচ্ছি গঙ্গা হৃদি বঙ্গভূমির সন্তান। তাই মহারাজ রামেসেসের সমাধি গুহার মধ্যে আমাদের মৃতদেহগুলোর ঠাঁই হলো না। হরিহরবাবু, এইবারে আপনি নির্ভয় হতে পারেন। ফুয়াদ পাশার পালা সাঙ্গ হলো। সে আর আপনাকে তাড়া করতে আসবে না। হরিহর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। ও বাপরে বাপ! তারা সবাই আবার রত্ন গুহার ভিতরে ফিরে গেল। মনের উত্তেজনায় প্রথম দৃষ্টিতে তারা যা যা দেখতে পায়নি, এবারে সেসব আর তাদের নজর এড়িয়ে গেল না। গুহার দেওয়ালে কালো পাথরের দেওয়াল ঢেকে রয়েছে অপূর্ব সব লেখচিত্র। কত হাজার হাজার বছর আগেকার শিল্পীদের নিপুণ হাতে আঁকা সেই সব ছবি। কিন্তু আজও তাদের বর্ণ বৈচিত্র্য মলিন বা অস্পষ্ট হয়ে যায়নি। কোথাও গাছে বসে আছে কপোত কপতি, জলে সাঁতার কাটছে হাঁসের দল, তার ধারে পাপিরাস গাছের পাশে দাঁড়িয়ে গা ঝাড়ছে বক জাতীয় আইবিস পাখি। কোথাও দেখানো হয়েছে কুকুর, বিড়াল প্রভৃতি পশুকে। কোথাও একটি মেয়ে কাপড় বুনছে, একটি মেয়ে বীণা বাজাচ্ছে, আবার একটি তরুণী ব্যস্ত ফোটা ফুলের আঘ্রাণ নিতে। কোথাও কুমোর রাজার সাথে দেখা করছে, তো আবার কোথাও কুস্তিগিররা পরস্পরের সঙ্গে শক্তি পরীক্ষায় নিযুক্ত।
কোথাও ধোপার দল কাপড় কাচ্ছে বা শুকোচ্ছে বা পাট করছে, কোথাও আবার রাখালরা গরুর পাল নিয়ে ঘরে ফিরছে, কোথাও আবার দড়া বাজিকররা খেলা অভ্যাস করছে, কোথাও দেখা যায় শিকার ও এমনই দৃশ্যের পর দৃশ্য। সংসার, সমাজ, রাজসভা, শস্যক্ষেত, খেলার মাঠ, যুদ্ধক্ষেত্র, দেবতার মন্দির, প্রাসাদ, চাষার কুটির, হাট বাজার, নগর ও অরণ্য প্রভৃতি সত্যিকার জগতের যা কিছু দ্রষ্টব্য নিয়ে আশ্চর্য এক চিত্র জগৎ। মানিক উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, দেখো জয়, এখানে বিরাজ করছে প্রাচীন মিশরীয় সমস্ত দৃশ্য। হ্যাঁ মানিক, সেকালের এদেশীয় শিল্পীরা সমাধিগৃহের ভিতরে সমসাময়িক যুগের ছোট বড় যা কিছু দেখত এমনইভাবে ফুটিয়ে রাখত বলেই প্রাটান মিশরের সভ্যতা, সমাজ, ধর্ম, শিল্প আর সাহিত্য আজ পর্যন্ত জীবন্ত হয়ে আছে। প্রাচীন মিশর আজ পৃথিবী থেকে অদৃশ্য হলেও দৃশ্যমান হয়ে আছে শিল্পীদের এই সব শিল্প। দুনিয়ার আর কোনো মৃত সভ্যতা শিল্পীদের সাহায্যে নিজেকে এমনভাবে অমর করে রেখে যেতে পারেনি। অজন্তা, ইলোরা, সাঁচি আর ভারত প্রভৃতি স্থানে গেলে চিত্র, ভাস্কর্য আর স্থাপত্যের ভিতর দিয়ে আর্যদের মহাভারতবর্ষের গৌরবময় সভ্যতা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয় বটে, কিন্তু এই পর্যন্তই। প্রাচীন ভারতের সম্পূর্ণ পরিচয় পাবার কোনো ব্যবস্থাই আমাদের পূর্বপুরুষরা করে যেতে পারেনি। তাই আজ আমরা সন্দেহ প্রকাশ করলেও জোর করে বলতে পারি না যে পৃথিবীর প্রথম সভ্যতার আলোকপাত করেছিল আমাদের আর্য ভারতবর্ষই। বেদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ হতে পারে, কিন্তু সভ্যতায় ভারত যে মিশরের অগ্রগামী এর কোনো প্রমাণ পাবার উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। প্রাচীন মিশর মরেও বেঁচে আছে, কিন্তু প্রাচীন ভারতের জীবনের ধারা আজও বর্তমান, অথচ তার অতীত গৌরবের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে মৃত্যুর কবলে। ও জয়ন্তবাবু, এই প্রাচীন ভারত আর মিশর নিয়ে তো লেকচার দিচ্ছেন, কিন্তু ওই সব মূল্যবান আলোচনা কি বাসায় ফিরে করলেই ভালো হয় না? জয়ন্ত হেসে ফেলে বলল, ঠিক বলেছেন হরিহরবাবু, কিন্তু আমিও যে বাঙালি জাতির একটি জ্যান্ত নমুনা। আমাদের যে স্থান উপযোগী কিছু করবার অভ্যেস নেই। আমরা ধর্মকর্ম করবার জন্যে জন্মাষ্টমী আর শিবরাত্রিতে ছুটে যাই থিয়েটারে নর্তকীর নূপুর ধ্বনি শুনতে। বাঙালি জামা কাপড় খুঁজতে ছোটে বড় বড় শপিং মলে, আর সাহিত্য সবাই করি বাঙালি দৈনিক পত্রের সংবাদ নিয়ে আলোচনা। তাই আজও গুপ্তধন আবিষ্কার করতে এসে শোনাচ্ছি কিনা প্রাচীন সভ্যতার বক্তৃতা। তারপর হরিহরবাবু, আপনার কি আদেশ বলুন দেখি? অনেকটা টবের মতন দেখতে একটি সুন্দর কারুকার্য করা পাত্রের দিকে আঙুল নির্দেশ করে হরিহর বলল, এটা কি বলতে পারেন? জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে জয়ন্ত বলল, দেখছি এটা হচ্ছে মার্বেল দিয়ে গড়া একটা জল ঘড়ি। জল ঘড়ি? হ্যাঁ, পৃথিবীতে তখন এই রকম পাত্র দিয়েই এখনকার ঘড়ির অভাব পূরণ করা হতো। ভিতর দিকে তাকালি দেখতে পাবেন এর গায়ে খোদাই করা আছে গ্র্যাজুয়েটেড স্কেল বা সময়ের মাপদণ্ড। এর তলায় আছে একটি ছোট ছিদ্র। এই পাত্রটি জল পূর্ণ করলে ওই ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা জল বাইরে বেরোতে থাকে। তারপর মাপদণ্ডের হিসাবে কতটা জল কমলো দেখে অনায়াসেই সময় নির্ণয় করা যায়। তখনকার পৃথিবীতে এর চেয়ে ভালো ঘড়ির কথা কেউ জানত না। বহু শতাব্দী পরে গ্রিক বীর আলেকজান্ডার দি গ্রেটের আগেও এই রকম জলঘড়ির সাহায্যেই মানুষের কাজ চলত। বিস্ফারিত চক্ষে হরিহর বলল, বাবা, মিশরের এত কথাও আপনি জানেন? প্রাচীন মিশরের আরও অনেক কথাই আমি বলতে পারি। বিজ্ঞানের রাজ্যেও সে কতখানি অগ্রসর হয়েছিল শুনবেন নাকি? একখানা হাত তুলে বিস্তৃত করে হরিহর বলল, রক্ষে করুন, যথেষ্ট হয়েছে। কথায় কথায় বেলা বেড়ে যাচ্ছে, এখন কি করব তাই বলুন। আপনি কি করতে চান? এই গুপ্তধন এখান থেকে নিয়ে যেতে হবে তো নাকি? আজকেই? তা নয় তো কি, কে আবার প্রাণ হাতে করে এই ভুতুরে গুহায় ঢুকবে? আজই সব চুকিয়ে দিতে হবে। না না, অসম্ভব।
কেন? কেন যে অসম্ভব তাও বুঝতে পারছেন না হরিহরবাবু? আমাদের তিনজনের এমন সাধ্য নেই যে একদিনে এত বড় ভাণ্ডারের এত রকম দ্রব্য নিয়ে আমরা আজই বাইরে বেরিয়ে যেতে পারবো। আবার কুলি মজুর টাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। এখানকার কথা বাইরের কেউ জানলেও চলবে না, কেননা গুপ্তধনের কাহিনী মিশরের রাজ সরকারের কানে উঠলেই আমাদের বাড়া ভাতে ছাই পড়বে যে। তাহলে আমাদের কাজ করতে হবে চুপি চুপি, চোরের মতো। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে তো কিছুই আর। অতটাও হতাশ হবেন না হরিহরবাবু। গুপ্তধন যখন পেয়েছি সেটা আমি ছাড়ব না। তবে কাক পক্ষীকে না জানিয়ে কেমন করে এই গুপ্তধন স্থানান্তরিত করা যায় সেটা পরামর্শ করে স্থির করতে হবে। তাহলে চটপট করে সেই পরামর্শটাই করে ফেলি, চলুন না। আরে বাবা, এসব এত তাড়াতাড়ির কাজ নয় মশাই, তাড়াতাড়ির কাজ নয়। আবার নতুন করে উদ্যোগ পর্ব আরম্ভ করতে হবে। আপাতত গুহা ছেড়ে বাসায় ফিরে যাই, চলুন। বলেন কি, গুপ্তধন এখানে ফেলে? ভয় নেই হরিহরবাবু, আমরা ছাড়া গুপ্তধনের সন্ধান আর যারা পেয়েছে তারা এখন ওই কূপের তলদেশে চির ঘুমে শুয়ে আছে। কিন্তু আমরা চলে গেলে ফুয়াদ পাশা যদি আবার সেই গুপ্তধন আগলাতে আসে? তোর বাজে বকবেন না তো, চলুন। না না মশাই, আমার মনটা খুঁতখুত করছে। অন্তত এই বলেই হরিহর সেই সোনার পাত দিয়েই মোড়া বৃহৎ পেটিকার দিকে এগিয়ে গেল। মানিক বিস্মিত স্বরে বলল, আপনি কি করতে চান? পেটিকার গর্ভে হস্তচালনা করে হরিহর বলল, হাতের লক্ষ্মী পায়ে ছাড়তে নেই মানিকবাবু। আপাতত পকেট ভরে যত রত্ন পারি নিয়ে যাই আর কি। জয়ন্ত সায় দিয়ে বলল, এ কথা মন্দ বলেননি আপনি। এসো মানিক, আমরাও হরিহরবাবুর দৃষ্টান্ত অনুসরণ করি। হরিহর হীরা, মানিক ও রত্নালঙ্কারে পকেটের পর পকেট ভরতে ভরতে বলল, যা খুশি, যত খুশি তত নিন। কে জানে বাবা, আবার কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। যে যা নেবে তার ভাগে তাই যাবে। এই গুপ্তধনে আমাদের তিনজনাকারই সমান অধিকার আছে। শেষে কারোর কোনো পকেটেই আর তিল রাখার জায়গা নেই। যদিও গুহার গর্ভ তখনও প্রায় পরিপূর্ণ হয়েই রইল। মানিক অভিভূত স্বরে বলল, আমরা এখন জানিয়ে যাচ্ছি তাই দিয়েই হয়তো মস্ত একটা রাজ্য ক্রয় করা সম্ভব। এই গুহার কাছে আলিবাবার গুহাও তুচ্ছ। ব্যাস ব্যাস, চলো এইবারে ফেরার পথ ধরা যাক। সকলে আবার অগ্রসর হল। সেই ভয়াবহ পথ, সেই মৃত্যুকূপ। মানিক, হ্যাঁ বলো জয়ন্ত। আসবার সময় খেয়াল করা হয়নি এই গুহা পথে একটা গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, এরকম গন্ধ পেয়েছি আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে। সকলে পথের শেষ প্রান্তে সেই নরকঙ্কাল বিছানো গহ্বরে গিয়ে দাঁড়াল। সচমকে ও বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, সর্বনাশ! মানিক এবং হরিহর বিস্মিত হয়ে দেখল, যা অবলম্বন করে তারা নিচে নেমে এসেছে সেই দড়ি আর ভিতরে ঝুলছে না। তারা হতভম্ব ও আড়ষ্ট হয়ে মূর্তির মতন স্থিরভাবে দাঁড়িয়ে রইল। নিজেদের চোখগুলোকে তারা যেন আর বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলতে পারল না। স্তব্ধ গুহার মধ্যে ধ্বনির সৃষ্টি করতে লাগল কেবল তাদের উত্তেজিত শ্বাস প্রশ্বাস। তারপর সেই অসহ্য নীরবতা ভঙ্গ করে মানিক ডাকল, জয়। ব্যাপার কি বলো দেখি। ভাবছি। আর ভাববার কি আছে, যা হওয়ার তা হয়েছে। তার মানে? ফুয়াদ আমাদের জব্দ করার জন্য দড়ি গাছা খুলে নিয়েছে। মানিক বিরক্ত কণ্ঠে বলল, আরে বাজে কথা বলবেন না হরিহরবাবু। এটা কি বাজে কথা হলো? আলবাত। কিরকম? ফুয়াদের হাত কি আর 60 ফুট লম্বা যে নিচে নেমে 60 ফুট ওপরে মাথা দড়ি আবার খুলে রাখবে? তাহলে ফুয়াদের কোনো চেলা ওপর থেকে দড়িটা তুলে নিয়েছে? না, সে কেন এটা করবে? সে তো জানে যে গুহার ভেতরে কেবল আমরা নেই, তাদের দলবল আছে। এতক্ষণ পরে জয়ন্ত বলল, মানিক তুমি চুপ করো। হরিহরবাবুর শেষ অনুমান খুব একটা খারাপ না।
হয়তো ফুয়াদ তার কোনো সঙ্গীকে উপরে রেখে নিচে নেমেছিল। হয়তো গুহার ভিতর থেকে রিভলভারের শব্দ আর আর্ত চিৎকার শুনে ভয় পেয়ে সে দড়ি টেনে তুলে নিয়েছে। হয়তো সে ভেবেছে তার বন্ধুরা বিপদে পড়েছে। হয়তো সে বন্ধুদের সাহায্য করবার জন্য আরও লোকজন আনতে গিয়েছে। হয়তো তারা এখনই সদল বলে আবার গুহার ভিতরে নেমে আসবে। তুমি তো অনেকগুলো হয়তোর কথা বলে ফেললে দেখছি, কিন্তু আমাদের এখন উপায় কি? উপায় ভগবান, আমি তো আর কোনো উপায় দেখছি না। মানিক দৃঢ় স্বরে বলল, বেশ, আসুক শত্রু। তারা আমাদেরকে চেনে না। জীবনে অনেক বিপদে পড়েছি, আবার অনেক বিপদ পেরিয়েছি। আজও আমরা কিন্তু নিরস্ত্র নই। হরিহর মুখ কাঁচুমাচু করে বলল, তাহলে কি আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে নাকি? তাছাড়া আর কোনো উপায় দেখছি না। এই বন্দুক নিয়ে কি যুদ্ধ করতে হবে? হ্যাঁ, কিন্তু আমি তো জীবনে কোনোদিন বন্দুক চালাইনি। চালাননি, আজ চালাবেন? হ্যাঁ, অসম্ভব, ও আমি পারবো না। মানিক এত বিপদেও হেসে ফেলে বলল, বেশ, তাহলে বিনা যুদ্ধে শত্রুদের হাতে জীবন সমর্পণ করবেন? হরিহর আঁতকে উঠে বলল, বাবারে, জীবন সমর্পণ কি গো, তাও আমি পারবো না। আমার এখন মরতে ইচ্ছে নেই। তাহলে আপনি শত্রুদের কাছে জোর হস্ত করে দয়া ভিক্ষা করবেন, আর বন্দুক হাতে আমরা দুজন মরব। হরিহর সন্দেহপূর্ণ কণ্ঠে বলল, দয়া ভিক্ষে? শত্রুরা আমাকে তো দয়া করবে বলে মনে হচ্ছে না। ঠিক সেই সময়ে উপর থেকে কি একটা জিনিস সশব্দে গুহার ভিতরে এসে পড়ল। টর্চের আলো ফেলে জয়ন্ত বলল, দড়ি, আমাদের সেই দড়ি। মানিক, শত্রুরা এসেছে, তারা এইবার নিচে নামবে। পিঠে বাঁধা বন্দুকটাকে মুক্ত করে হাতে নিয়ে মানিক বলল, এই দড়ি ধরেই ওদেরকে এক একজন করে নিচে নামতে হবে তো? তাহলে জিতবো আমরাই। ওরা এক একজন করে নিচে নামবে, আর আমরা এক একজন করে ওদের পথ করব। আমাদের গুলি ছুঁড়তেও হবে না। আমরা মানিকের কথা শেষ হতে না হতেই উপর থেকে মস্ত একখানা পাথর সশব্দে নিচে এসে পড়ল। মানিক, হরিহরবাবু, সাবধান! শত্রুরা নির্বোধ নয়। তারা সন্দেহ করছে আমরা এখানে হাজির আছি। আমাদের বধ করবার জন্যে তারা উপর থেকে পাথর ছুঁড়ছে। পর পর আরও দুখানা প্রকাণ্ড পাথর গুহার তলদেশে এসে পড়ল। সাবধান! এই রকম একখানা পাথর যদি মাথায় এসে পড়ে না, সে কিন্তু আর বাঁচবে না। শিগগির এদিকে এসো। হরিহরবাবু, আমার হাতটা ধরুন। মানিক, মাথা নিচু করে এসো। হ্যাঁ, এই দিকে। তারা আবার সংকীর্ণ গুহা পথের ভিতরে এসে ঢুকল। ওরাও তো আবার এই রত্নগুহার পথেই আসবে। না মানিক, এটা সেই পথ নয়। হরিহরবাবুর বাবা 3টি পথের উল্লেখ করেছেন। ভুলে যাচ্ছ কেন? রত্নগুহার পথ ডান দিকে সব শেষে, এটি হচ্ছে মাঝের পথ। এই পথটা রত্নগুহার পথের মতন অতটা সংকীর্ণ নয়। এর ভিতরে হামাগুড়ি দিতে হয় না, যদিও মাথা নিচু করে চলতে হয়। কিন্তু এ পথ গেছে কোনখানে? যেখানেই যাক, এ পথ হয়তো রত্নগুহার পথের মতন বিপজ্জনক নয়। তবে তোমরা কেউ কিন্তু টর্চের আলো নেভাবে না। সাবধানে আমার সঙ্গে এগিয়ে এসো। তারা গুপ্ত পথ ধরে যতটা সম্ভব ধীরে অগ্রসর হতে লাগল। খানিকক্ষণ পরেই তারা এসে পড়ল এক প্রকাণ্ড গুহায়। 3-3টে টর্চ 3-3টে আলোকরেখা সৃষ্টি করেছে, কিন্তু তারা গুহার নিবিড় অন্ধকার দূর করছে না। স্থানে স্থানে অন্ধকারকে কেবল খান খান করে দিচ্ছে। খানিক তফাতে চোখ চালিয়ে জয়ন্ত হঠাৎ চমকে উঠল। চুপি চুপি বলল, দেখো মানিক! মানিক ও হরিহর দুজনেই দেখল অন্ধকারের ভিতর জ্বলছে আর নিভছে বেশ কতগুলো অগ্নিশিখা। মানিক, দেখো, ওখানে রয়েছে 8টা আগুনের ভাঁটা। ওগুলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। কি ওগুলো? একসঙ্গে 3জনই সেদিকে টর্চের আলো ফেলেই চকিতে দেখে নিল 4টে সিংহ পাশাপাশি বসে সবিস্ময়ে তাদের নিরীক্ষণ করছে। 2টো প্রকাণ্ড সিংহ
ও দুটো ছোট সিংহ, সম্ভবত অপ্রাপ্তবয়স্ক। টর্চের তীব্র আলো তাদের মুখের উপরে গিয়ে পড়া মাত্র চারটে ভীষণ গর্জন করে উঠে দাঁড়ালো। তারপর শোনা গেল তাদের দ্রুত পদধ্বনি। বন্দুক ধরো মানিক, বন্দুক ধরো! আর্তনাদ করে হরিহর ধপাস করে বসে পড়ল। তীব্র আলো চোখে পড়াতে সিংহরাই ভয় পেয়েছে। তারা গুহা পথ দিয়ে বেরিয়ে এলো। আমরা সিংহের গহ্বরে প্রবেশ করছি, তাই এখানে চিড়িয়াখানার গন্ধ। হরিহর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মানুষ শত্রুর ওপরে আমার চারটে সিংহ! ওরে বাবা রে, এই অবস্থা কল্পনা করা যায় না। কি আশ্চর্য! ইজিপ্টের সিংহ! সবাই তো জানে সিংহরা মধ্য আফ্রিকার ওপরে ওঠে না। বোধহয় এটা দৈব গতিকে এখানে এসে পড়েছে। খবরের কাগজে কিছুদিন আগে পড়োনি যে কলকাতার অদূরে অর্থাৎ হাওড়ায় একবার সুন্দরবন নিবাসী রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গিয়েছিল? হ্যাঁ, খবরটা আমিও পড়েছিলুম বটে। ইজিপ্টে যেমন সিংহের বাস নেই, হাওড়াতেও তেমন বাঘের বাস নেই। হয়তো তোমার অনুমানই সত্য। কিন্তু জয়ন্ত, আরও একটা আশ্চর্যের কথা আছে। আছে নাকি? হ্যাঁ, আচ্ছা ভেবে দেখেছো কি এই গুহার ভিতরে সিংহ এলো কেমন করে? নিশ্চয়ই 60 ফুট উঁচু পাহাড়ে টং করে গর্তের ভেতরে লাফিয়ে পড়েনি। নিজের হাতে সশব্দে একটা তালি মেরে জয়ন্ত বলল, ঠিক ঠিক, এটা তো এতক্ষণ আমার মাথায় ঢোকেনি। এখানে সিংহ এলো কেমন করে, এ যে মস্ত প্রশ্ন। এর উত্তর কি তুমি পেয়েছো? হ্যাঁ, পেরেছি। এই গুহা থেকে বাইরে যাওয়ার নিশ্চয়ই একটা পথ আছে। কারেক্ট, ঠিক। আর সেই পথ নিশ্চয়ই বিশেষ দুর্গম নয়। চতুষ্পদরা তা ব্যবহার করতে পারে। এক মুহূর্তে সমস্ত জড়তা ত্যাগ করে হরিহর একটি রীতিমতো বিস্ময়কর লাফ দিল। চিৎকার করে বলল, আসুন আসুন আসুন, আমরা সেই পথের সন্ধান করি। আর যা পেয়েছি তাতেই যথেষ্ট। চুলোই যাক রামেশেষের গুপ্তধন। আমরা এখন এখান থেকে পলায়ন করতে চাই। ওরে বাপ রে, একে রামের রক্ষে নেই আবার সুগ্রীব দোসর। ওদিকে দলবদ্ধ দুরাত্মা, আর এদিকে ভম্বল দাসের ভাগনা সিংহ। তাই কি চাই একাধটা? একটা নয়, দুটো নয়, একেবারে চারটে। ওদিকে রাম, এদিকে রাবণ, আর আমাদের অবস্থা হয়েছে হতভাগ্য মরিচের মতো। বলতে পারেন তার চেয়েও খারাপ। এতদিন ধরে সে রক্ষা করা পৈতৃক প্রাণ, আমি তাকে এত সহজে ত্যাগ করতে প্রস্তুত নই মানিক বাবু। হরিহর বাবু, আপনি ভয়ঙ্কর চেঁচাচ্ছেন। পশুরাজেরা বিরক্ত হয়ে এখনই কিন্তু ফিরে আসতে পারে। পারে নাকি? বাবারে, তাহলে আমি এই গলা খাটো করলুম। পশুরাজদের আমি নিমন্ত্রণ করতে রাজি নই, কিন্তু দোহাই আপনাদের, তবে বাইরে বেরোবার যদি পথ থাকে তাহলে অসম্ভব মুলুক থেকে পিটটান দেওয়াই কি উচিত হবে না? হ্যাঁ, নিশ্চয়ই উচিত। আসুন তবে দেখা যাক কোন পথ দিয়ে এখানে সিংহ পরিবারের আবির্ভাব হয়েছে। জয়ন্তের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গুহায় আবদ্ধ আবহের মধ্যে গর্জে উঠল ঘন ঘন বন্দুক ও রিভলভারের আওয়াজ। সিংহের গর্জনে আর মানুষের কণ্ঠের মর্মভেদী চিৎকার ও ক্রন্দনধ্বনি। সে কি ভয়ঙ্কর শব্দতরঙ্গ! গুহার নিরেট পাথরের দেওয়ালগুলো যেন দুঃসহ যন্ত্রণায় থরথর করে কাঁপতে লাগলো। হরিহর 2 হাত 2 কান দিয়ে চেপে বসে পড়ে বারবার বলতে লাগলো, হে ভগবান, হায় ভগবান, হে ভগবান। জয়ন্ত এবং মানিক স্তম্ভিত ও নিশ্চল হয়ে রইল। তারপরেই আচমকা বন্দুকের ধ্বনি, পশু ও মানুষের গর্জন ও ক্রন্দন থেমে গেল একেবারে। জয়ন্ত, এ কি কাণ্ড! যা হওয়া উচিত তাই হয়েছে। সিংহরা আক্রমণ করেছে ফুয়াদের সঙ্গীদের। তাছাড়া আবার কি? যাক, এইবারে আমাদের নিজেদের গায়ের চামড়া অক্ষত রাখবার চেষ্টা করতে হবে। হঠাৎ গুহা পথের ভিতরে শোনা গেল অতি দ্রুত পায়ের শব্দ। বিপদ যে এদিকেই আসছে। মানিক, বন্দুক নাও। হরিহর বাবু, উঠে দাঁড়ান, আমাদের সাহায্য করুন। 2 হাতে টর্চ নিয়ে ঠিক গুহা পথের মুখে আলো ফেলুন। পথ দিয়ে যেই মুহূর্তে কোনো মূর্তিমান বিপদের আবির্ভাব হবে
আমরা সেই মুহূর্তেই গুলি করে মেরে ফেলব। পথ দিয়ে গুহার ভিতরে সবেগে এসে পড়ল একটা মূর্তি। ভালো করে কিছু দেখবার আগেই জয়ন্ত ও মানিক একসঙ্গে ছুঁড়ল বন্দুক এবং বিকট এক চিৎকার করে মূর্তিটা মাটির উপরে লুটিয়ে পড়ল। এ তো সিংহ নয়, এ যে মানুষ। মূর্তিটা মাটির উপরে পড়ে ছটফট করতে লাগলো। জয়ন্ত ছুটে তার কাছে গিয়েই সবিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, এ কি? এ যে ফুয়াদ পাশা। মূর্তিটা মুখ তুলে জয়ন্তকে দেখে যন্ত্রণায় কাতর স্বরে বলল, হ্যাঁ বাঙালি বাবু, আমি ফুয়াদ। তুমি তাহলে মরনি? এখনো মরিনি বটে, কিন্তু আমার আর বাঁচবার আশা নেই। আমি তো জানতাম তুমি ঝাঁপ দিয়েছ কূপের জলে। না, সেই কুয়ো গ্রাস করেছিল আমার সঙ্গীদের। কুয়োকে ফাঁকি দিয়ে আমি আবার বাইরের আলোতে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু গুপ্তধনের লোভ সামলাতে না পেরে অস্ত্র শস্ত্র আর লোকজন নিয়ে ফের ফিরে এসেছি। এবারে তোমাদের মেরে গুপ্তধন নিশ্চয়ই দখল করতাম, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো এসে পড়ল এই অসম্ভব সিংহগুলো। আমার দলের সবাই পড়েছে তাদের খপ্পরে। কেবল আমি তাদের কোনো রকমে এড়িয়ে এখানে এসেছি বটে, কিন্তু তোমাদের বন্দুক এড়াতে পারলাম না। আমরা কিন্তু বন্দুক চালিয়েছিলাম সিংহবধ করার জন্য, নরহত্যা করা আমাদের পেশা নয়। ফুয়াদ অতি কষ্টে নিঃশ্বাস টানতে টানতে থেমে বলল, বুঝেছি, তোমাদের দোষ দিই না। হয়তো আজ আমি এমনি ভাবেই মরব। দুনিয়ার মালিক খোদার এই বিধান। তারপর হঠাৎ হা হা করে হেসে উঠে বলল, গুপ্তধন, গুপ্তধন। এখনই যে দেশে যাত্রা করব, সেখানে গুপ্তধনের দরকার হয় না। এখানকার যা কিছু সব আমি তোমাদেরই দান করলাম। কয়েক মিনিট পরেই ফুয়াদ পাশার মৃত্যু হলো। আর আপনারা দেরি করবেন না, আসুন দেখা যাক ওই বেরোবার পথটা কোন দিকে। সিংহরা এদিকে আসতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, না, সিংহরা সামনে পেয়েছে এখন বিপুল ভোজ। এদিকে আসবার জন্য তাদের আর তাড়া নেই। তবু বলা তো যায় না, পথটা খুঁজে বার করলে ক্ষতি আছে কি? না না, ক্ষতি নেই। এসো মানিক, হরিহরবাবু বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। হরিহর দুই ভ্রু তুলে ও দুই চোখ পাকিয়ে বলল, বলেন কি মশাই, ব্যস্ত হব না? আজ যা দেখলুম, আজ যা শুনলুম, আমি কি আর বাবা, আমি আছি বাবা। এখন যেন যাচ্ছি, আবার তো আমাদের এখানেই ফিরে আসতে হবে। এই নাক মুলছি, এই কান মুলছি, গুপ্তধনের পায়ে দূর থেকেই নমস্কার। চারটে মানুষ থেকে সিংহের গর্তে আবার ফিরে আসবো? শর্মা সে ছেলে নয়। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।